নিউজ 18 বাংলায় স্বাগত। নটা নিউজরুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, বচ্চন পরিবারেও করোনার হানা। গতকালই আমরা খবর পেয়েছিলাম অমিতাভ বচ্চন তিনি নিজেই টুইট করেছিলেন যে তিনি কোভিড পজিটিভ। এর পরই জানা যায় অভিষেক বচ্চন তিনিও কোভিড পজিটিভ। আজকে নতুন করে টেস্ট করা হয় অভিষেক, ঐশ্বরিয়া এবং আরাধ্যা, তাদেরও কোভিড পজিটিভ রেজাল্ট এসেছে। যদিও জয়া বচ্চন এবং শ্বেতার এই দুজনের কোভিড নেগেটিভ। এখনো পর্যন্ত তাদের শারীরিক অবস্থা জানবো। অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন দুজনেই কেমন রয়েছেন তা জানবো, এবং অবশ্যই এখনো পর্যন্ত যা খবর দেওয়া হচ্ছে হাসপাতাল মারফত, অমিতাভ বচ্চন তার খুব কম উপসর্গ রয়েছে, তবে শারীরিক অবস্থা স্থিতিশীল। বচ্চন পরিবারে করোনার হানা, কিন্তু কিভাবে বচ্চন পরিবারে করোনার হানা হলো আমরা একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমেই জানার চেষ্টা করব। একমাত্র শুটিং করতে গিয়েছিলেন অভিষেক বচ্চন, কিন্তু মহারাষ্ট্র সরকারের নির্দেশ মেনেই অমিতাভ জয়া বচ্চন এই দুজনই বাড়িতে ছিলেন। অভিষেক বচ্চন তিনি ছিলেন শুটিং করতে গিয়েছিলেন এবং বাড়িতেই ছিলেন অমিতাভ, জয়া, ঐশ্বরিয়া, আরাধ্যা। বারাসোভার একটি ডাবিং স্টুডিওতে ডাব করতে গিয়েছিলেন অভিষেক বচ্চন। ডাবিং স্টুডিও থেকে সংক্রমণ বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অর্থাৎ অভিষেক বচ্চন মারফতে বচ্চন পরিবারে করোনার প্রবেশ, এরকমটাই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। অমিতাভের বাংলো জলসা আন্ধেরির কে ওয়ার্ডে অবস্থিত, অর্থাৎ সবথেকে জনবহুল এলাকায় এই জলসা অবস্থিত। সেইখান থেকেও সংক্রমণ ছড়াতে পারে আশঙ্কা রয়েছে। বর্তমানে করোনা হটস্পট বলেও চিহ্নিত করা হয়েছে আন্ধেরির এই কে ওয়ার্ডকে। সংক্রমণ ছড়াতে পারে পরিচারকদের থেকেও। একাধিক অনুমান করা হচ্ছে কিভাবে বচ্চন পরিবারে করোনা হতে পারে। 4টি বাংলোর মোট 30 জন পরিচারক হোম কোয়ারেন্টাইনে রয়েছেন এই মুহূর্তে। ভালো আছেন অমিতাভ বচ্চন, তার শরীরে করোনার উপসর্গ খুব অল্প, অবস্থা এখন স্থিতিশীল, নানাবাতি হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে। আজ সকাল থেকে স্যানিটাইজ করা হয় জলসা বাংলোর, এবং যে 4টি বাংলো কন্টেইনমেন্ট হিসেবে ঘোষণা করে দেওয়া হয়েছে সেগুলোরও স্যানিটাইজ করা হয়। সেই ছবি দেখছি আমরা। ইতিমধ্যে সমস্ত পরিচারককে 30 জন পরিচারককে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পিএনসির অ্যাসিস্ট্যান্ট কমিশনার তিনি কি বলছেন শুনে নেওয়া যাক। 28 से लेकर 30 हाई रिस्क कॉन्टैक्ट इमीडिएट कॉन्टैक्ट है, तो पिछले 14 दिन में जिनके साथ उनका कॉन्टैक्ट आया हुआ है, अंडर ऑब्जर्वेशन में है डॉक्टर को, ही इज स्टेबल नाउ। चारों बंगले जो थे वहाँ पे पूरा सैनिटाइजेशन सुबह हमने कर लिया है। मेरी टीम पूरी वहाँ पे इक्विप थी। वो सैनिटाइजेशन करने के बाद हमने वहाँ पूरे स्टाफ का थर्मल स्क्रीनिंग SpO2 ऑक्सीमीटर के साथ वो भी स्क्रीनिंग किया है। नोबडी इज फाउंड एज सिम्टोमेटिक। फिर भी जो टेस्ट करना है वो टेस्ट कर रहे हैं, तो उसमें समझ में অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া, আরাধ্যা, বচ্চন পরিবারে এই 4 জনের কোভিড পজিটিভ। অন্যদিকে অনুপম খের, তার পরিবারেও করোনার হানা। একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি ধারাবি, এই ধারাবিকেও লড়তে হচ্ছে এই করোনার বিরুদ্ধে, অন্যদিকে তারকাদের এই বিশাল বহুল আবাসনও, সেখানেও করোনার লড়াই চলছে। কোভিড পজিটিভ বোঝাচ্ছে যে যদি অসতর্ক হয় তাহলে তার অবস্থান কিন্তু সর্বত্র। আটকে দিয়েছে ধারাভি। মুম্বাইয়ের সমুদ্র ঘেঁষা বহুতলে ক্ষমতা দেখাচ্ছে কোভিড ভাইরাস। একের পর এক হাই প্রোফাইল সেলিব্রিটির করোনা আক্রান্ত হওয়ার খবর আসছে, আর নড়ে যাচ্ছে গোটা দেশ। অনুপম খেরের মা, ভাই সহ পরিবারের আরো কয়েকজন সদস্য করোনায় আক্রান্ত। টলিউডের ফার্স্ট ফ্যামিলি অর্থাৎ মল্লিক পরিবারেরও করোনার হানা। আক্রান্ত কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক, কোয়েলের মা ও স্বামী। সোশ্যাল মিডিয়ায় নিয়ে কমেন্টের বন্যা। কেউ হতবাক, কেউ বিশ্বাস করতেই পারছেন না। নেটিজেনদেরই অন্য একটি অংশের কটাক্ষ, কোভিড-19 কি বিগ বির ফ্যান নাকি SRK ম্যানারিজম তার পছন্দ বলে মান্নাতে ঢুকবে না। অমিতাভ বচ্চন
আমাদের দেশের একজন আইকন, তার যদি সংক্রমণ হতে পারে, তিনি যে ঘেরাটোপের মধ্যে থাকেন আমরা জানি, বোম্বের সবচাইতে সম্ভ্রান্ত জায়গায় তিনি থাকেন, তার যদি সংক্রমণ হতে পারে তাহলে আমজনতা প্রত্যেকের হতে পারে। ভিআইপি হোক বা সেলিব্রিটি, কেউ নিরাপদ নন। কোভিড-19 নির্দেশিকা মানতে হবে, সেটা বারবার বোঝাচ্ছে করোনার ভাইরাস, কিন্তু সবাই আর বুঝছেন কোথায়? ধারাভিতে করোনা সংক্রমণ রুখতে অভাবনীয় সাফল্য। অন্যদিকে মুম্বাইয়ের বহুতল অট্টালিকায় করোনার প্রভাব। চিকিৎসকরা সাফ জানাচ্ছেন এটাই স্বাভাবিক। ধারাভি বিপদ বুঝে সতর্ক। বিলাসবহুল আবাসনে অনেক সময় সেটা থাকছে না। তাদের কাছে প্রবাবলি এটা একটা সতর্কতা বানিয়ে, এরকম একজন পাবলিক ফিগার যিনি এত নিয়ম কানুন মেনে চলেছেন, তো সেই মানুষটি যদি এই রোগে আক্রান্ত হতে পারেন, তাহলে এই রোগ কিন্তু একদম নিয়ম মেনে যে কাউকে আক্রান্ত করতে পারে। বচ্চন পরিবারের ক্ষেত্রেও উঠছে নির্দেশিকা ভঙ্গের অভিযোগ। সূত্রের খবর, কয়েকদিন আগে ওয়েব সিরিজের ডাবিং করেন অভিষেক। স্টুডিওয়ে দীর্ঘক্ষণ ছিলেন অমিতাভ পুত্র। স্টুডিও থেকেই অভিষেক সংক্রমিত হন কিনা তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, তবে চিকিৎসকরা বলছেন গরিব বড়লোক সেলিব্রিটি আম আদমি করোনা কোনো বাছবিচার করে না। ভাইরাসের কোনো আনুগত্যও নেই, সে বিজেপি কংগ্রেস চেনে না, তাই সাধু সাবধান। নিউজ 18 বাংলা। এদিকে শাহেনশাহরে কোভিড পজিটিভ হওয়া খবর পাওয়া মাত্রই দেশের সর্বত্রই শুরু হয়েছে যাগযজ্ঞ, পূজার্চনা চলছে। কলকাতা, মুম্বাই, লখনৌ সর্বত্রই চলছে তার শারীরিক সুস্থতার প্রার্থনা। কথা মনে হচ্ছিল কি একটা ফেক নিউজ। ঠাকুরকে প্রে করছিলাম যেন এখনই একটা খবর আসুক আবার নিউজে কি সরি আমরা ফেক নিউজ দেওয়ার জন্য, আর সেটা আর আসলো না। সকাল হয়ে গেল, আর ঘুমও হলো না। উনি আবার ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি রূপী জঙ্গলে এসে আবার দাঁড় দেবেন আর বলবেন আইয়ে হাম আর আপ খেলতে হ্যাঁ কন বনেগা করোড়পতি। বিমর্ষ হয়ে গেলাম এই খবরটি পৌঁছাতেই যে আমার গুরু অমিতাভ বচ্চন করোনা ভাইরাস পজিটিভে আক্রান্ত। তাই অত্যন্ত ব্যথিত হলাম সেই মুহূর্তের জন্য। মায়ের কাছে এই প্রার্থনাই করলাম, মা প্রথমে এই মুহূর্তে তুমি আমার গুরুকে ভালো করে দাও, মানে বিগ বি অমিতাভ বচ্চনকে, এবং সেই সঙ্গে সমস্ত বিশ্ব থেকে করোনাকে মুক্ত করো। আমার বিশ্বাস এর থেকে উনি বেরিয়ে আসবেন, কারণ যেভাবে উনি সবকিছুকে জয় করেছেন, এবং এর আগেও বহুবার তিনি অসুস্থ হয়েছেন এবং অসুস্থতা থেকে বেরিয়ে এসেছেন, আমার বিশ্বাস এবারেও বেরিয়ে আসবেন। এবার রাজ্যে করোনার পরিস্থিতিটা একটু নজর দিতে হবে। রাজ্যে গত 24 ঘন্টায় নতুন করে 1560 জন করোনায় আক্রান্ত হয়েছে। 24 ঘন্টায় 26 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 622 জন। রাজ্যে করোনায় মোট আক্রান্ত 30,013। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 932 জনের। মোট সুস্থ হয়েছেন 18,521 জনের। বৈষ্ণবনগরে বিজেপি বিধায়ক তিনি করোনায় আক্রান্ত হলেন। রাজ্যের অন্যান্য জায়গায় ঠিক করোনা পরিস্থিতি কি দেখব। করোনা আক্রান্ত হলেন বিজেপি বিধায়ক স্বাধীন সরকার। আপাতত তাকে হোম কোয়ারেন্টাইন থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মালদায় নতুন করে আক্রান্তের সংখ্যা 51, এর মধ্যে 17 জন শহরের বাসিন্দা। জেলায় আক্রান্তের সংখ্যা 1008। একমাত্র আমাদের বাঁচার একটাই পথ, সেটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিংটাকে আমাদের মেনে চলা। সংক্রমণ উদ্বেগ শিলিগুড়িতেও। ইতিমধ্যেই দার্জিলিং জেলায় আক্রান্তের সংখ্যা 900 ছুঁই। পরিস্থিতি মোকাবিলায় নতুন করে 2টি পুরো এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হলো। এদিন সকাল থেকে ওই 2টি এলাকায় লকডাউন চলছে। এক ব্যবসায়ী আক্রান্ত হয় বন্ধ করা হলো বিবেকানন্দ মিনি মার্কেট। সব মিলিয়ে শহর ও লাগোয়া অঞ্চলে 20টি বাজার বন্ধ করা হলো। শত চেষ্টা করেও করোনার থাবা থেকে আটকানো গেল না খড়গপুর আইআইটিকে। শনিবার শারীরিক সমস্যা নিয়ে ক্যাম্পাসের মধ্যে বিধানচন্দ্র রায় হাসপাতালে ভর্তি হন অবসরপ্রাপ্ত এক কর্মী। তার শরীরে করোনার সংক্রমণ মেলে। দ্রুত খড়গপুরের কোভিড হাসপাতালে তাকে পাঠানো হয়। হাসপাতাল এবং ক্যাম্পাসের কিছু অংশ স্যানিটাইজ করা হয়েছে।
অবাধে রাস্তায় ঘুরছেন করোনা আক্রান্তের পরিবারের লোকেরা। অভিযোগ উদাসীন প্রশাসন। প্রতিবাদে রবিবার পথ অবরোধ ঘিরে দক্ষিণ 24 পরগনার সোনারপুর থানা এলাকার বাঘের মোড়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি গ্রামবাসীদের। উত্তর থেকে দক্ষিণ রাজ্যে বাড়ছে করোনার উদ্বেগ। তার মধ্যে ক্যামেরায় ধরা পড়ছে মাস্ক ছাড়া রাস্তায় বেরোনোর হিড়িক। দুর্গাপুর থেকে পুরুলিয়া সর্বত্র একই ছবি। নিউজ 18 বাংলা। হাতে ভ্যাকসিন নেই, তার উপর করোনা ভাইরাস বায়ুবাহিত বলে আশঙ্কা বিজ্ঞানীদের একাংশের। তাই বিশেষজ্ঞরা বলছেন সঠিক মাস্ক ব্যবহার করতে। বাতাসে ভেসে রোগ ছড়াচ্ছে কোভিড-19। একদল বিজ্ঞানীর দাবি ঘিরে চিন্তার মেঘ আরো কালো হচ্ছে। আশঙ্কা থেকে করোনা মোকাবিলায় নয়া গাইডলাইনও দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রথম থেকেই বিশেষজ্ঞরা বলে আসছেন করোনা মোকাবিলায় মাস্ক ব্যবহার করতেই হবে, কিন্তু বাজার চলতি যে মাস্ক হাতে পাওয়া যায় সেগুলি কি আদৌ সুরক্ষা দেয়? এই নিয়ে সম্প্রতি গবেষণা চালায় ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স কলেজ। বাড়িতে তৈরি মাস্ক, 2 স্তরের মাস্ক ও মেডিকেল মাস্ক নিয়ে ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা হয়। করোনার প্রধান উপসর্গ হাঁচি কাশি। এই হাঁচি কাশি হলেই নাক মুখ দিয়ে বাতাসে মেশে সূক্ষ্ম জলীয় কণা বা ড্রপলেট। মাস্কের গুণগত মানের ওপর নির্ভর করে কতটা ড্রপলেট বাতাসে মিশছে। গবেষণায় উঠে এসেছে মাস্ক ছাড়া হাঁচি কাশি হলে ড্রপলেট বাতাসে 8 থেকে 12 ফুট পর্যন্ত ছড়াতে পারে। সাধারণ মাস্ক ব্যবহার করলে প্রায় 3 ফুট পর্যন্ত ড্রপলেট পৌঁছয়। রুমালে নাক মুখ ঢাকা সেই ড্রপলেট প্রায় 1 ফুট পর্যন্ত যায়। নির্দিষ্ট মাস্ক ব্যবহারে হাঁচি কাশির ড্রপলেট প্রায় 2.5 ইঞ্চি পর্যন্ত ছড়ায়। গবেষণায় চাঞ্চল্যকর দাবি, বদ্ধ পরিবেশে বাতাসে 3 মিনিট পর্যন্ত ভেসে থাকে ড্রপলেট। তাই নির্দিষ্ট মাস্ক ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের। বাতাসে যদি জীবাণু থাকে, মাস্ক ছাড়া তো আর কিছু নেই যা দ্বারা আমি আটকাতে পারবো। আমরা কি মাস্ক পরবো সেটা কিন্তু ভবিষ্যৎ আমাদের বলবে। বাতাসবাহিত যদি হয় তাহলে মাস্কের ধরন কিন্তু পাল্টাতে হবে। বিজ্ঞানীদের গবেষণার উপর ভিত্তি করে গাইডলাইন পাল্টাতে বাধ্য হয়েছে হু। মাস্ক ব্যবহারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ, অন্তত 3 স্তরের মাস্ক ব্যবহার করতে হবে। নাক মুখ ও থুতনি ঢাকবে এমন মাস্ক ব্যবহার। একটানা একই মাস্ক ব্যবহার করা নয়। গরম কিংবা ঠান্ডা জলে সাবান দিয়ে মাস্ক পরিষ্কার করতে হবে। মাস্ক পাল্টানোর সময় চোখ মুখে হাত দেওয়া যাবে না। নোংরা ভেজা মাস্ক কোনোভাবেই ব্যবহার করা যাবে না। বাতিল মাস্ক যত্রতত্র ফেলা যাবে না। 2021 সালের ফেব্রুয়ারি মাসে আমরা যদি কথা না শুনি তাহলে কিন্তু 2,87,000 কেস প্রতিদিন ডেভেলপ করবে ভারতবর্ষে, এবং তখন আমরা কিন্তু একেবারে দিশেহারা হয়ে যাব। হাতে এখনো ভ্যাকসিন নেই, তাই করোনা মোকাবিলায় সচেতন হওয়া ছাড়া উপায় নেই। নিউজ 18 বাংলা। সুস্থ ছেলেকে নিয়ে একের পর এক হাসপাতালে ঘুরেছেন বাবা মা। তারপর ছেলের মৃত্যু হয়েছে। মৃত্যুর পরও ছেলেকে শেষ দেখার অপেক্ষায় দীর্ঘক্ষণ। ইতিমধ্যে 3টি হাসপাতালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। 18 বছরের যুবকের বাবা মা ছেলেকে শেষবার এক ঝলক দেখার অপেক্ষায় ঠায় দাঁড়িয়ে। উত্তর 24 পরগনা ইছাপুরের নেতাজি পল্লীর বাসিন্দা শুভ্রজিৎ চট্টোপাধ্যায়। মেডিকেলে চিকিৎসাধীন শুভ্রজিতের মৃত্যু হয়েছে, কিন্তু রবিবার বিকেল পর্যন্ত প্রয়াত ছেলেকে শেষবার দেখার সুযোগ পাননি বাবা মা। সাগর দত্তের সুপার বলছে আমরা নাকি ওনাকে ভিজিটই করিনি, তাই আমরা এফআইআর করে বলছি সিসিটিভি গুলো অন্তত ফলো করুন। উত্তর 24 পরগনার ইছাপুরের বাসিন্দা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবণী চট্টোপাধ্যায়ের একমাত্র সন্তান শুভ্রজিৎ চট্টোপাধ্যায় অসহায় মা কলকাতা মেডিকেল কলেজে রাস্তায় বসে আছেন। চিকিৎসার গাফিলতিতে 18 বছরের শুভ্রজিৎ চট্টোপাধ্যায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। রবিবার 3টি হাসপাতালের বিরুদ্ধে বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করে শুভ্রজিতের পরিবার। তবে বেলঘড়িয়া মিডল্যান্ড নার্সিং হোমের বিরুদ্ধে অভিযোগ রীতিমতো গুরুতর। শুভ্রজিতের পরিবারের অভিযোগ, বেলঘড়িয়া মিডল্যান্ড নার্সিং হোমও শুভ্রজিৎকে ভর্তি নিতে চায়নি। নার্সিং হোমেই শুভ্রজিতের করোনা পরীক্ষা হয়। মাত্র 5 মিনিটে করোনা পজিটিভ বলে রিপোর্ট দেওয়া হয়। এফআইআর দায়েরের পর রবিবার দুপুরে মিডল্যান্ড নার্সিং হোমে পৌঁছয় বেলঘড়িয়া থানার পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে ভিতরে ঢুকতে চাইলে বাধা দেওয়া হয় নিউজ 18 বাংলার প্রতিনিধিকে। গেটে তালা মেরে দেন নার্সিং হোমের নিরাপত্তা কর্মী।
এই নার্সিংহোমকে একেবারে তালাবন্ধ করে দিতে হলে তার কোনো উত্তর কোনো কিছুই নেই। এই মুহূর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কী বক্তব্য সেটা আমরা জানার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই কোনো সাহায্য তারা করতে চাইছেন না। বেশ কয়েকটি হাসপাতাল ফিরিয়ে দেওয়ার পর শুক্রবার শুভ্রজিৎকে কলকাতা মেডিকেল কলেজে নিয়ে আসেন তার বাবা মা। দীর্ঘ টানাপোড়েনের পর শুক্রবার বিকেলে ভর্তি করা হয় উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী শুভ্রজিৎকে। শনিবার ভোরে শুভ্রজিতের মৃত্যুর খবর আসে। নিউজ 18 বাংলা। এখনো পর্যন্ত যা খবর রয়েছে, শুভ্রজিতের বাবা মা ছেলের শেষ দেখা পাননি, এখনো 40 ঘন্টা কেটে গিয়েছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিজিৎ চন্দ্র। অভিজিৎ, ছেলের মৃত্যুর পর 40 ঘন্টা কেটে গেছে, এখনো শেষ দেখা হলো না, কোথায় সমস্যাটা রয়েছে? মাফ করবেন, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজয় পাল। সুজয়, কোথায় সমস্যা রয়েছে যে এখনো পর্যন্ত ছেলের শেষ দেখা পেলেন না? দেখো, যেটা শুভ্রজিতের পরিবারের অভিযোগ যে এখনো পর্যন্ত তারা শেষ দেখা তো পেলেনই না, বরং তাদের যেটা দাবি ছিল যে তার ছেলের কিভাবে মৃত্যু হয়েছে, অর্থাৎ করোনাতে মৃত্যু নাকি অন্য কোনো ভাবে মৃত্যু, তার জন্য তারা ময়নাতদন্তের দাবি করেছিলেন। সেই ব্যাপারেও স্পষ্ট করে তারা কিছু জানতে পারলেন না। ইতিমধ্যেই তারা বেলঘরিয়া থানায় অভিযোগ করেছেন এবং কিছু সময় আগে আজ সন্ধ্যায় তারা বউবাজার থানায় অভিযোগ করতে আসেন। তার কারণ আজ রাত 10টার পরেই মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুভ্রজিতের দেহ সৎকারের জন্য নিয়ে যাওয়ার কথা। তার আগেই যে কোনো মূল্যে তার মা বাবা সেই দেহ আটকাতে যায় ময়নাতদন্তের জন্য। কিন্তু তাদের অভিযোগ যে বেলঘরিয়া থানা থেকে বারবার বলা হয়েছে যে বউবাজার থানার সঙ্গে তারা যোগাযোগ করেছে এবং দেহ সৎকার করা হবে না, কিন্তু বউবাজার থানার তরফ থেকে তারা কোনো সে ব্যাপারে কোনো সদুত্তর বা কোনো উত্তর পাননি। ঠিক ব্যাপারেই তাদের আক্ষেপ যে তার ছেলের মৃত্যু যেমন ভাবে কোনো মৃত্যুর বিষয়টিতে যেমন ভাবে তারা অভিযোগ তুলেছে প্রশাসনের দিকে, তার পাশাপাশি কিভাবে মৃত্যু তা জানার জন্য যারা তার ময়নাতদন্তের দাবি করছিলেন সেটাও কতটা সম্ভব হবে সে ব্যাপারে এখন অবধি কোনো তারা প্রশাসনের দিক থেকে সন্দেহান। অনেক ধন্যবাদ। এফআইআর এ আমি দাবি করেছিলাম আমার ছেলের সঠিক ময়নাতদন্ত হোক, যে বিনা ট্রিটমেন্টে মারা গেল, করোনা পজিটিভ আছে কিনা, কি কারণে মারা গেল, আমাকে কোনো সঠিক তথ্য নেই। কেন অ্যাসিস্ট্যান্ট সুপারও আমায় কোনো সঠিক তথ্য দেয়নি এবং করোনা টেস্টও এরা করেনি আমাকে, যারা জানিয়েছে আর কি। বৃষ্টি থামার নাম নেই, খুঁজছে তিস্তা, তোরসা, করলা, ডায়না। জলে ভাসছে জমি, জলে ভাসছে জীবন, ভিটেমাটি হারানোর ভয়ে উত্তরবঙ্গের মানুষ। রাত্রে যদি নদী ঢুকে যায় গ্রামে, তাহলে তো অবস্থা খালি ভীষণ খারাপ হয়ে যাবে। জায়গা তো যাওয়ার কোনো জায়গায় নেই, আকাশ চৌকুয়া কিছুই নেই, এক বুক জল ঘরত, কেউ করি খাই, কেউ করি চলি। জীবন এখন অথই জলে, নদীর ধার ধরে হেঁটে গেলে এখন শুধু দুশ্চিন্তা, আতঙ্ক আর দীর্ঘশ্বাস। নাগরাকাটায় ডায়না নদীর তোড়ে 3টি বাঁধ ভেঙে পড়েছে। খেরকাটা আংরা ভাষায় বিঘা বিঘা জমি জলের তলায়। নদী এবং তার জল চাষের জমির উপর দিয়ে কিন্তু বয়ে চলেছে। যেভাবে নদীতে জলস্ফীতি দেখা দিচ্ছে, তার ফলে কিন্তু বিস্তীর্ণ এলাকা বন্যার কবলে পড়বে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে, যার ফলে আতঙ্কিত খেরকাটা এবং কলাবাড়ি এলাকার বাসিন্দারা। পলি পড়ে আছে, ক্ষেতের জমি অনেক নষ্ট হয়ে গেছে, জমির পরিমাণ প্রায় 200 বিঘারও বেশি হয়েছে। এবার বর্ষাতে জমিন নষ্ট হয়েছে, 200 বিঘা জমিন নষ্ট হয়েছে আমাদের। বর্ষা এলে তিস্তা প্রতি বছরই ভয়ঙ্কর। জলের তলায় চাপাডাঙ্গার বাসুসুবা, ময়নাগুড়ি, আমগুড়ি, রামশাহী ভেলায় করে যাতায়াত। 100রও বেশি পরিবার জলবন্দী। করলা নদীর জলস্তর বাড়ায় প্লাবিত জলপাইগুড়ি শহরের পরেশ মিত্র কলোনি এলাকা। খাওয়া দাওয়া ধরে মনে করতে পলিথিন নাই, গরু বাছুর সব ভিজে পুড়ে আছে। পলিথিন খাওয়ার ব্যবস্থা হলে ভালো হয়। জল বেড়েছে তিস্তা, তোরসায়, ভাসছে মেকলিগঞ্জের বিস্তীর্ণ এলাকা। তোরসার জলে থই থই পাতাকুড়া এলাকা। কারো ঘরে 1 কোমর তো কারো ঘরে বুক সমান জল। অনেকের ঘরেই হাঁড়ি চড়েনি। কুড়া নাই, চাল নাই, ভাত নাই, কালাই নেই, কি খাই? ভুটান পাহাড়েও নাগাড়ে বৃষ্টি। ফি বছর হাতিনালার জল দুশ্চিন্তা বাড়ায়। জলমগ্ন তেলিপাড়া, হলদিবাড়ি সহ 6টি চা বাগান। চা বাগান তো পুরো ডুবে গেছে, এখানে কাজ করতেছে মহিলারা। এরা তেলিপাড়া চা বাগান, তারপরে হলদিবাড়ির সামনে আছে স্যার, এটা প্রত্যেক বছর এরকম হয়। বর্ষা এলে প্রতি বছরই এভাবেই দুশ্চিন্তা ঘিরে ধরে ভয়। ঘর সংসার ভেসে যাওয়ার ভয়, ছাদ হারানোর ভয়। নিউজ 18 বাংলা। টানা বৃষ্টিতে বিপর্যস্ত শিলিগুড়ি। নকশালবাড়ি, ফাঁসি দেওয়ার ডাবগ্রামের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। বুড়িবালাসনের স্রোতে ভাঙল সেতু।
উত্তরবঙ্গে বৃষ্টি থামার নাম নেই, প্লাবনের আশঙ্কা বেড়ে চলেছে। নদী এখন রাস্তা, আর রাস্তাই এখন নদী। বর্ষায় শিলিগুড়ির বিস্তীর্ণ এলাকার এখন এমনই ছবি। ডাবগ্রামের মাঝাবাড়ি, বাড়িভাষা, ঠাকুরনগর, ফুলবাড়ি, নিপানিয়া জলে ভাসছে। রাস্তা, মাঠ, পুকুর সব জলের তলায়। ফি বছর বর্ষা এলে এমনই অবস্থা হয়। খুব অবস্থা খারাপ আমাদের। এই যে মাঠের ওই দিক দিয়ে সব বাড়িতে জল ঢুকে আছে, রান্নাবাড়ি সব বন্ধ। যায় একটু দেখে আসেন ঘরে ঘরে কি পরিস্থিতি। শিলিগুড়ি পুরো এলাকার অবস্থা আরো শোচনীয়। কোথাও হাঁটু জল তো কোথাও কোমর সমান জল। এদিকে শিলিগুড়িতে করোনা সংক্রমণ দিন দিন বাড়ছে। এই অবস্থায় যদি কেউ করোনা আক্রান্ত হন, কিভাবে হাসপাতালে নিয়ে যাবেন? দুশ্চিন্তা বাড়ছে। নর্দমার নোংরা জল মারিয়ে যাতায়াত করতে হচ্ছে। কারো আবার ঘরে জল জমে রয়েছে। লেক টাউন, অশোকনগরের মতো নিচু এলাকার ছবিটা খানিকটা এরকমই। একদিকে করোনার চোখ রাঙানি, তার উপর জল যন্ত্রণা। চরম ভোগান্তিতে এলাকাবাসী। জল এখন অনেকদিন হয়েছে, জল হয়ে গেছে আর সব নষ্ট হয়ে গেছে, আমার জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে। টানা বৃষ্টিতে ফুঁসছে মহানন্দা বালাসন। বুড়ি বালাসনের জলের তোড়ে ভেঙে পড়ে সেতু। ফাঁসিদাওয়ার বাউকালী থেকে তারাবান্দা যাওয়ার এই সেতু অনেক দিন থেকেই নড়বড়ে। বর্ষায় যে সেতু ভাঙতে পারে তার আশঙ্কা করেছিলেন স্থানীয়রা। তাই প্রশাসনের কাছে সেতু সংস্কারের আর্জি জানান আগে ভাগেই। তাতে অবশ্য কান দেয়নি প্রশাসন। সেতু ভাঙায় বিপাকে পড়েছেন আশপাশের বেশ কয়েকটা গ্রামের মানুষ। অতদিন যে প্রশাসনকে আমরা বলেই যাচ্ছি, অঞ্চলে দরখাস্ত দিয়ে যাচ্ছি, কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না। আজকে আমাদের ব্রিজটা ভেঙেই পড়লো। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৩১ নম্বর জাতীয় সড়কের কালভার্ট। বাগডোগরা বিমানবন্দরের কাছে ভুট্টাবাড়িতে আগেই রাস্তার কাজ চলছিল। বৃষ্টিতে পরিস্থিতি আরও শোচনীয়। ৩১ নম্বর জাতীয় সড়কে বন্ধ যান চলাচল। শিলিগুড়ি ও কলকাতার সংযোগকারী এই রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ঘুরপথে চলছে গাড়ি। হাওয়া অফিস বলছে উত্তরবঙ্গে এখনই বৃষ্টি কমার আশা নেই। সিঁদুরে মেঘ দেখছেন শিলিগুড়ির বাসিন্দারা। শিলিগুড়ি থেকে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। টানা বৃষ্টির জের জলপাইগুড়িতেও করলা নদীর জলে জলমগ্ন জলপাইগুড়ি শহর। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রনি চৌধুরী। রনি, হাওয়া অফিস বলছে এখন বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই উত্তরবঙ্গে। সেক্ষেত্রে কি পরিস্থিতি, ভবিষ্যতে কিভাবে সামাল দেওয়া হবে? দেখো শর্মিষ্ঠা, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে যেভাবে বৃষ্টি চলছে পাহাড়ে এবং তার জেরে কিন্তু একাধিক নদীতে জলস্থিতি দেখা দিয়েছে, তেমনি কিন্তু করলা নদীতেও জল বাড়তে শুরু করেছে। এবং সেই রকমই কিন্তু সন্ধ্যার পর থেকে তিস্তার জল বেড়ে যাওয়ার পাশাপাশি করলা নদীর জল বাড়াতে সেই জলপাইগুড়ি শহরের ব্যস্ততম এলাকাতে কিন্তু হু হু করে জল ঢুকতে শুরু করেছে। পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের সমাজপাড়া এলাকায় কিন্তু রীতিমতো ১ হাঁটু জল জমে গিয়েছে এবং জল পেরিয়েই কিন্তু মানুষকে যাতায়াত করতে হচ্ছে। এবং রাতে যদি পুনরায় ভারী বৃষ্টি শুরু হয় তাহলে কিন্তু জলস্তর বাড়বে এবং বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। তেমনি কিন্তু ধূপগুড়ি পুরসভার মধ্যে দিয়ে যাওয়া কুমলাই নদীর জল কিন্তু বেশ কয়েকটি বাড়িতে ঢুকে পড়েছে। প্রায় ২০টি পরিবার কিন্তু জলমগ্ন এবং তাদের ইতিমধ্যে উদ্ধার করে রাতের বেলায় নিয়ে আসা হয়েছে একটি স্কুলে এবং সেখানে অস্থায়ী ত্রাণ শিবিরে তাদের রাখা হয়েছে এবং ধূপগুড়ি পুরসভার উদ্যোগে কিন্তু সেখানে খাবারের ব্যবস্থাও করা হয়েছে। অন্যদিকে কিন্তু আমরা দেখেছি যে সারাদিন কিন্তু নদীর জল রীতিমতো নাগড়াকাটা খেরকাটা গ্রামের মধ্যে ঢুকে পড়েছে, যার ফলে ২০০-র বেশি বিঘে চাষের জমি কিন্তু রীতিমতো জলমগ্ন হয়ে পড়ে এবং পলি পড়ে গিয়েছে সেখানে, যার ফলে কিন্তু রীতিমতো চিন্তিত কৃষকরা। তেমনি কিন্তু যদি এইভাবে বৃষ্টি চলতে থাকে তাহলে নাগড়াকাটার খেরকাটা এবং আংড়াভাষা এলাকা রীতিমতো প্লাবিত হতে পারে, এমনটা কিন্তু আশঙ্কা করা। ধন্যবাদ। এত জল তো ছিল না, এই মানে মুহূর্তের মধ্যে জল উঠে গেল। মানে দুপুর অব্দিও ঠিকঠাক ছিল, এই রিসেন্ট এখন সব। এটা আমি মানে ৬টার ঘটনা বলছি, ৬টার সময় এতখানি জল ছিল না। মুহূর্তের মধ্যে এই হাঁটুর কাছাকাছি চলে আসলো জল প্রায়। এটা সম্ভবত কোথাও থেকে জল ছেড়েছে, কারণ বৃষ্টির এতখানি জল হওয়া কি সম্ভব না মনে হয়। এটা কোথাও থেকে ছাড়া জল। সিকিমের মঙ্গনে লাগাতার বৃষ্টিতে ভেঙে পড়ল বহুতল, যদিও হতাহতের কোনো খবর মেলেনি এবং প্রত্যেককেই উদ্ধার করেছে এনডিআরএফ। মাঝসমুদ্রে বিকল ট্রলার উদ্ধার।
ইলিশ ধরতে গিয়ে মাঝসমুদ্রে বিপাকে মৎস্যজীবীরা। 15 জন মৎস্যজীবীকে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। 3 দিন আগে সমুদ্রে যায় ট্রলারটি। আবহাওয়ার পরিবর্তনে ফেরার সময় বিপত্তি। ট্রলারের পিছনে প্রপেলার ভেঙে যায়। বিকল হয়ে 2 দিন মাঝসমুদ্রে ছিল ট্রলারটি। উপকূলরক্ষী বাহিনী উদ্ধার করে ট্রলারটি। গতকাল যখন আমাদের টহলদারি জাহাজ, যেটা ভারত বাংলাদেশ সীমান্তে পাহারাদারির দায়িত্বে ছিল, সেই জাহাজ দেখতে পায় যে একটা স্ট্রে বোট, মানে অন্যান্য বোটের সঙ্গে এই বোটটা ছিল না, আলাদা হয়ে গেছিল, বিচ্ছিন্ন হওয়া বোট ভাসতে ভাসতে বর্ডারের দিকে চলে যাচ্ছে। বাংলাদেশেই হয়তো ঢুকে পড়তো, আমরা যদি ঠিক সময় বোটটাকে দেখতে না পেতাম। সেটা দেখেই আমাদের যে টহলদারি জাহাজ সে তার কাছে পৌঁছয় এবং আমরা বুঝতে পারি যে ওনারা অত্যন্ত ক্লান্ত এবং অবসন্ন অবস্থায় রয়েছেন 15 জন মৎস্যজীবী। তো সঙ্গে সঙ্গে তাদেরকে কালকে বিকেলে আমরা, কারণ সেই সময় ওয়েদারও খুব খারাপ ছিল, হাওয়ার স্পিড বেশি ছিল, বৃষ্টি ছিল, তো সেই অবস্থায় তাদের 15 জন মৎস্যজীবীকে অত্যন্ত প্রফেশনালিজম দেখাতে পেরেছে আমাদের জাহাজ এবং প্রত্যেককে উদ্ধার করে আমরা আমাদের জাহাজে তুলে নিই সমস্ত মৎস্যজীবীকে। আমাদের ভারতীয় যে কোস্টগার্ড আছে, ওরা বাংলাদেশের বর্ডারের কাছাকাছি ওরা টহল দিচ্ছিল। তো ওদের চোখে পড়ে যে একটা ট্রলার, সে হচ্ছে বিপদগ্রস্ত হয়ে একটা নিশানা দেখাচ্ছে, লাল কাপড় নিয়ে ওরা দেখাচ্ছিল যে তারা বিপদে পড়েছে বলে। তো সে মতো কোস্টগার্ডরা ওরা কাছে যায়, গিয়ে ওদেরকে লোক এবং ট্রলার সহ ওদেরকে সেফ জায়গায় রাখার চেষ্টা করে এবং তাদেরকে আশ্বস্ত করে যে তোমাদের কোনো ভয় নেই, আমরা তোমাদেরকে ঠিক পৌঁছে দেবো উপকূলের দিকে। ফের বিদেশি বিনিয়োগ। জিওতে রিলায়েন্স জিওর 0.15% শেয়ার কিনল কোয়ালকম। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমনাথ ভট্টাচার্য। সোমনাথ, কি খবর রয়েছে? দেখো, গত 12 সপ্তাহে এই নিয়ে 13তম বিদেশি লগ্নি এলো রিলায়েন্স জিওতে, যেটা জানা যাচ্ছে যে 730 কোটি টাকা বিনিয়োগ করছে জিও প্ল্যাটফর্মে। বিনিয়োগ করছে কোয়ালকম ভেঞ্চার্স, যেটি এই মুহূর্তে কোয়ালকম ইনকর্পোরেশনের একটি শাখা। জানিয়ে রাখি যে কোয়ালকম ইনকর্পোরেশন কিন্তু এই মুহূর্তে 5G টেকনোলজির ক্ষেত্রে দুনিয়ার সব থেকে বড় সংস্থা এবং এরা প্রায় 12টির বেশি দেশে 5G টেকনোলজি দেওয়ার জন্য কাজ করছে। এবং সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু রিলায়েন্সের সঙ্গে এই কাজ ছড়া এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কেননা ভবিষ্যতে খুব তাড়াতাড়ি ভারতে 5G কাজ শুরু হবে এবং সেই কাজেও রিলায়েন্স এবং এই সংস্থার মধ্যে একটা যৌথ উদ্যোগ দেখা যাবে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ। অপারেশন কমল, রাজস্থানে অপারেশন পিঙ্ক, আর সব নজর এখন রাজস্থানের উপমুখ্যমন্ত্রী সচিন পাইলটের দিকে। তিনিও কি জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পথেই হাঁটতে চলেছেন? নজর সেদিকেই। কর্ণাটক মধ্যপ্রদেশে দেখেছে অপারেশন কমল। এবার কি মরু রাজ্য দখলেও নেমে পড়লেন অমিত শাহ? রাজস্থানে শুরু অপারেশন পিঙ্ক। মধ্যপ্রদেশে পুনরাবৃত্তি কি এবার রাজস্থানে? মধ্যপ্রদেশের পর উত্তর ভারতের এই রাজ্যেও ক্ষমতা হাতছাড়া হওয়ার উপক্রম কংগ্রেসের। রাজস্থানে কংগ্রেস সরকার তৈরির পর থেকেই মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীর ঠান্ডা লড়াই চলছে। গত কয়েক সপ্তাহে তা চরমে ওঠে। এই অবস্থায় শনিবার হাইকমান্ডের কাছে অভিযোগ জানাতে দিল্লি আসেন রাজস্থানের উপমুখ্যমন্ত্রী। সোনিয়া ও রাহুল ছাড়াও কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন সচিন পাইলট। তারপরই ঘটনায় নাটকীয় পট পরিবর্তন। সচিন ঘনিষ্ঠ বেশ কয়েকজন বিধায়ক দলকে অন্ধকারে রেখেই বিধায়করা রাজ্য ছাড়েন। শনিবার বিকেলে বিজেপির বিরুদ্ধে সরব হন গেহলট। অভিযোগ করেন রাজস্থানে সরকার ফেলার চেষ্টা করছে বিজেপি। পদ্ম শিবির থেকে কংগ্রেস বিধায়কদের কোটি কোটি টাকা ঘুষ দেওয়া হচ্ছে, অন্য সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ারও টোপ দেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এরপরই ঘনিষ্ঠ বিধায়কদের দিল্লি ডাকেন সচিন। এই মুহূর্তে বিজেপির সঙ্গে চূড়ান্ত দর কষাকষি চলছে। তবে বিজেপিতে যাওয়ার ক্ষেত্রে একটাই সমস্যা, মুখ্যমন্ত্রীত্বের দাবি মানা বিজেপির পক্ষে কঠিন। সচিন মুখ্যমন্ত্রী হলে রাজ্য বিজেপিতে ভাঙনের সম্ভাবনা।
এই চাপানুতরের মধ্যেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার টুইট, আমার বন্ধুকে কোণঠাসা হতে দেখে খারাপ লাগছে। কংগ্রেস প্রতিভা, পরিশ্রম আর যোগ্যতার দাম দেয় না। জল্পনা উস্কে কপিল সিব্বলের টুইট, আর কবে ঘুম ভাঙবে? কত ঘোড়া আস্তাবল থেকে পালালে তবে আমরা জেগে উঠব? কংগ্রেসের জন্য চিন্তা হচ্ছে। রাজস্থান বিধানসভায় 200 আসনের মধ্যে কংগ্রেসের হাতে 106টি আসন। 13 জন নির্দল বিধায়কের মধ্যে 12 জন কংগ্রেসের দিকে। আরএলপির 3 বিধায়ক সহ বিজেপির হাতে মোট 75 জন। সব মিলিয়ে কংগ্রেসকে ক্ষমতা থেকে সরাতে গেলে 45 থেকে 48 জন বিধায়কের সমর্থন প্রয়োজন। সেটা নিশ্চিত না করা পর্যন্ত রাজস্থানে ক্ষমতার পট পরিবর্তন ঘটা সম্ভব নয়। নিউজ 18 বাংলা। সুরাতের লেডি সিংহাম, মন্ত্রীর ছেলে তার বন্ধুদের নিয়ে নাইট কারফিউ ভেঙে গাড়িতে যাচ্ছিলেন। তখন তাদের গাড়ি আটকান মহিলা কনস্টেবল সুনিতা ইয়াদব। উল্টে তারই বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ইস্তফা দেন সুনিতা। 10 વાગે પછી તમને ઘરમાંથી બહાર નીકળવાની પરમિશન કોણે આપી? ઓકે એ સાઈડને મે ક્યારે અમે 5 જણા જાવ બંધ રાખને મે বৃহস্পতিবার রাত, ঘড়ির কাঁটায় রাত 10টা পেরিয়েছে। সুরাতের রাস্তায় এক গাড়িতে 5 জন। আরোহীদের কারো মুখেই নাকি মাস্ক নেই। গাড়ি আটকান মহিলা পুলিশ কনস্টেবল, আর তা ঘিরেই হুলস্থুল ঘটনা। સાહેબ તમે કોણ છો? ગુજરાત સરકારમાં છો ને કોણ છો તમે બતાવો। কেন গাড়ি আটকালেন লেডি কনস্টেবল? অভিযোগ, কারফিউ ভেঙেছেন 5 জন। পরিচয় দেন তারা রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রকাশ কানানির ছেলের বন্ধু। શું નામ છે? કુંવરભાઈ કાનાણી, આરોગ્ય મંત્રી છે. આરોગ્ય મંત્રી. ઓકે ઓકે. તમે રાત્રે 9 વાગ્યા પછી બહાર નીકળવાની પરમિશન કોણે આપી? খবর পেয়ে বন্ধুদের উদ্ধারে আসেন মন্ত্রীর ছেলে। তাতেও নরম হননি লেডি কনস্টেবল। উল্টে তার গাড়িতে লাগানো এমএলএ লেখা বোর্ড দেখেই আরো কড়া। તમે એમની ગાડી લઈને આવ્યા એટલે તમારું ફરજ પહેલા શું બને? એમનું આ જે ઓળખાણ છે એ નીચે ઉતારો. તમારી પાસે હક છે આ બોર્ડ મૂકવાનો? মন্ত্রীর ছেলে ফোনে ধরলেন বাবাকে। સાહેબ તમારો સન છે એટલે એમની પાસે હક છે કે તમારું એમએલએ નું પેલું બોર્ડ લગાવીને તમે કાયદેસર કરો તો કરી શકો। এরপর কনস্টেবল সুনিতার বিরুদ্ধেই বিভাগীয় তদন্ত শুরু হয়। পুলিশ কর্তাদের দাবি, সুনিতা হিরে কারখানার নজরদারিতে ছিলেন। সে কাজ না করে রাস্তায় গাড়ি থামান। সুরাতের অতিরিক্ত পুলিশ কমিশনার বলেছেন, করোনা আক্রান্ত সন্দেহে একজনকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন 5 জন। গাড়ি আটকে তাদের সঙ্গে অভব্য আচরণ করেন লেডি কনস্টেবল। মন্ত্রী পুত্রের বন্ধুদের বিরুদ্ধে আইন মেনে কাজ করাতেই রোষে পড়লেন লেডি সিংহাম সুনিতা ইয়াদব। পুলিশ আবার দাবি করেছে, বিভাগীয় তদন্ত ঠেকাতেই তিনি ইস্তফার নাটক করছেন। রিতেশ প্যাটেল, নিউজ 18 বাংলা, সুরাত।